ওকে, চলে আসলাম আজকের ইংরেজি ক্লাসে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই ভালো থেকে খারাপ হয়ে যাওয়া নাই। ওকে, আজকের ইংরেজি ক্লাসটাও খুব আমরা কম্প্যাক্ট একটা ক্লাস নিব। প্রথমে গ্রামার টপিক পড়বো। আগের দিন আমরা একেবারে গ্রামার পড়ি নাই। আমাকে আগে শোনা যাচ্ছে কিনা একজন কমেন্ট বক্সে লেখেন তো, ইয়েস অর নো। ওকে, প্রপারলি শোনা যাচ্ছে। তোমাদেরকে একটু পরে আনমিউট করার পারমিশন দিব, প্রবলেম নাই। তবে প্রথমে ক্লাসটা ভালো মতো করতে হবে। তোমাদের সকলকে স্বাগতম আজকের ইংরেজি ক্লাসে। ওকে, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব, তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো প্রায়। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকে আমরা যা যা দেখবো সেগুলো হলো, প্রথমে আমরা সেন্টেন্সের সম্পর্কে জানবো। আমরা আগের দিন ক্লাসে এটা জানতে চেয়েছিলাম, বাট ওই দিন আমরা পারি নাই। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানবো, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো, এবং পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন সম্পর্কে আমরা একটা ধারণা নিব। ওকে, তোমরা সবাই একটু জানিয়ে দাও স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমার জন্য ক্লাস নেওয়াটা খুব ইজি হবে। ওকে, আশা করি প্রপারলি দেখতে পাচ্ছেন। চলেন শুরু করা যাক। সেন্টেন্স কি জিনিস? সেন্টেন্স হলো কয়েকটা ওয়ার্ড একত্রিত হয়ে যখন বাক্যে, আচ্ছা আগের সব চিন্তা কিন্তু ফেলে দাও, এখন আমরা ইংরেজি পড়বো, ইংরেজি নিয়েই চিন্তা করি শুধু। সেন্টেন্স হলো যখন কয়েকটা ওয়ার্ড একত্রিত হয়ে কি করে, বাক্যের একটা অর্থ প্রকাশ করে। কিরকম হতে পারে সেই অর্থ? আমরা দেখি, একটু ওয়েট করে দেখি। সেই অর্থ হতে পারে এরকম। এখন আমরা ফ্রিলি একটু ক্লাস করবো, ঠিক আছে? যেমন আই ইট রাইস, একটু চিন্তা করেন। আই ইট রাইস, এই বাক্যের মধ্যে একটু খেয়াল করেন সেন্টেন্সে কি কি পার্ট থাকে, এটা আমরা আজকে জানবো। যেমন বাক্যে যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। এখানে আই, ভাত খাওয়ার কাজটা কে করছে? আমি করছি, এজন্য আই এখানে সাবজেক্ট। আর এইদিকে বাকি অংশ দেখেন, বাকি অংশ এটা হলো প্রেডিকেট। সাবজেক্টের বাংলা হলো উদ্দেশ্য, বাংলাতে গিয়ে তুমি এটা পড়বে উদ্দেশ্য নামে। এবং প্রেডিকেটের বাংলা হলো বিধেয়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলোর কিছু ইজি কনসেপ্ট আছে আমাদের। আজকের ক্লাসে মূলত আমরা এগুলোই জানবো। একদম গোড়ার থেকে আমরা শুরু করব, সেন্টেন্স কি জিনিস, সেন্টেন্স কিভাবে খায় এবং কিভাবে মাথায় দেয়, সবকিছুই আমরা কিন্তু আজকে জানবো। ওকে, চলেন আমরা শুরু করি। সেন্টেন্সের টাইপসে স্লাইডসে চলে যাই। আজকে লার্নের অবজেক্টিভ তো দেখেছেন। A sentence is a group of words that expresses a complete thought, idea or statement. সেন্টেন্স হলো কিছু শব্দের কি গ্রুপ, বা কয়েকটা শব্দ একত্রিত হলে যা হয়। কিন্তু একটা প্রশ্ন এখান থেকেও কিন্তু আসে, ওইটা আমি বলবো, সমস্যা নেই। সেন্টেন্সকে এখানে বলা হয়েছে, সেন্টেন্স হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? গ্রুপ অফ ওয়ার্ডস। এখন এটা নিয়ে কথা উঠতে পারে যে সেন্টেন্স আসলে শুধু কি গ্রুপ হতে হবে, নাকি একটা ওয়ার্ডও একটা সেন্টেন্স হতে পারে? তোমাদের কি বলে হয় বলো তো? একটা ওয়ার্ড কি সেন্টেন্স হতে পারে? স্যার এগুলোর কি পিডিএফ দেওয়া হবে? ওকে, পিডিএফ তোমাদের আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, পিডিএফ দেওয়া হবে। একটা ওয়ার্ড একটা সেন্টেন্স হতে পারে, ঠিক? এখানে আমরা বলি ডেফিনিশন সময় সময় লেখার সময় বলি, বাট ওয়ান ওয়ার্ড ক্যান অলসো বি আ সেন্টেন্স। সেন্টেন্স হওয়ার জন্য তার ক্রাইটেরিয়া বা কন্ডিশন একটাই, সেটা হলো সেটাকে মনের ভাব বা মনের আইডিয়া প্রকাশ করতে পারতে হবে প্রপারলি। বুঝেছো? যেমন ওয়ান ওয়ার্ড কিভাবে একটা সেন্টেন্স হতে পারে, এইটা কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন, তাই না? ওয়ান ওয়ার্ড তখনই সেন্টেন্স হয়, ধরো যখন আমি বললাম যে ধরো আমি তোমাদের মিটিং এর লিংক দিয়ে বললাম যে জয়েন, মানে জয়েন করো। আমি তোমাকে ইম্পারেটিভ ভাবে একটা তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে জয়েন, মানে অর্থাৎ জয়েন করো। এই ওয়ার্ডটা কিন্তু একটা সেন্টেন্স হিসেবে কাজ করছে, ঠিক আছে? সো সব সময় একটা গ্রুপ অফ ওয়ার্ড না,
অনেক সময় ওয়ান ওয়ার্ডও কি হয় সেন্টেন্স হয়ে, কারণ যখন সে এক্সপ্রেস করতে পারে, কি এক্সপ্রেস করতে পারে, আ কমপ্লিট থট, কোনো মানুষের চিন্তা, কোনো মানুষের আইডিয়া, অথবা কারো বিবৃতি। স্টেটমেন্ট মানে খুব বিবৃতি। যেমন আই এম আ বয়, এখানে দেখো ওয়ার্ড গুলো একে অপরের পাশে বসে কিন্তু এটা আমাদের ফিলিংটা শেয়ার করতে পারছে যে আমি একজন বালক। তারপরে সেকেন্ড বাক্যে দেখো রিনা ওয়াজ প্লেইং, তারপরে থার্ড বাক্যে আই উইল ড্যান্স টুনাইট। সবগুলো বাক্যই আসলে সেন্টেন্স, সবগুলো এগুলো তিনটা যেগুলো দেখো সবগুলোই সেন্টেন্স, কারণ সবগুলোই অর্থপূর্ণ, সবগুলোই মনের ভাব প্রকাশ করতে পারতেছে প্রপারলি, এই জন্য সবগুলোই কিন্তু সেন্টেন্স। আবার একটা ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে এরকম। তারপরে দেখেন এখানে একটা কিছু নোট আছে তোমাদের জন্য। এই নোটটা হলো টু ফর্ম আ প্রপার সেন্টেন্স। প্রপার সেন্টেন্স বা একটা প্রপার নির্দিষ্ট বাক্য তৈরি করার জন্য দ্য ফলোইং ক্রাইটেরিয়া শুড বি ফলোড। নিচের এই ক্রাইটেরিয়া গুলো, এই যে এই তিনটা পয়েন্ট একটু আমাদের মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট দেখো, দেয়ার হ্যাজ টু বি আ গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, এখানে তোমাদেরকে ইনিশিয়ালি, বুঝছো, ইনিশিয়ালি এভাবে রাখা আছে যে অ্যাটলিস্ট টু, ঠিক আছে, অ্যাটলিস্ট টু বলা হয়। বাট ধরো র্যান্ডম তুমি একটা ওয়ার্ড বললা যে রাজু, রাজু এটা কিন্তু সেন্টেন্স হইতে পারবে না। তারপর র্যান্ডম ওয়ার্ড বললা যে ডিড, ঠিক আছে, এটা কিন্তু কখনো সেন্টেন্স হইতে পারবে না। এই জন্য ইনিশিয়ালি জেনারেলি বলা হয়েছে যে দেয়ার হ্যাজ টু বি এ গ্রুপ অফ ওয়ার্ড। ইউজুয়ালি কি গ্রুপ গ্রুপ অফ ওয়ার্ড। আমি তোমাদেরকে আগে যেটা শিখাই দিছি, আগেই তোমাদেরকে অ্যাডভান্স জিনিসটা শিখাই দিছি, বুঝছো। সো জেনারেলি ইনিশিয়ালি আমরা শিখি যে গ্রুপ অফ ওয়ার্ড অ্যাটলিস্ট দুইটা থাকা লাগে, যেমন আই ইট, আমি খাই, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। কিন্তু আসলে যে একটাও হতে পারে ওইটাও তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো, তোমরা অলরেডি কি পিএইচডি করে ফেলছো, তোমাদের এখন ইউনিভার্সিটি পড়ে লাভ নাই, মানে অলরেডি হায়ার এডুকেশন করে ফেলেছো। ওকে, তারপরে দেখেন দ্য ওয়ার্ডস মাস্ট বি অ্যারেঞ্জ ইন কারেক্ট। অ্যারেঞ্জ থাকতে হবে, অর্থাৎ এখন তুমি হি স্কুল টু গোস, এটা কি কোনো বাক্য হয়েছে? এটা কি কোনো প্রপার বাক্য হবে? হি স্কুল টু গোস অবশ্যই হবে না, তাই না? এখানে তোমার লিখতে হবে হি গোজ টু স্কুল, অর্থাৎ এই গোজ হওয়ার কথা এই জায়গায়, স্কুল হওয়ার কথা এই জায়গায়, অর্থাৎ বাক্য হওয়ার জন্য তোমার প্রপারলি অ্যারেঞ্জড বা সাজানো গোছানো থাকতে হবে। হি গোজ টু স্কুল। হি এর সাথে গোজ কেন হলো? কমেন্টে উত্তর দেন তো। আই এর সাথে গো, আই, আচ্ছা আমি তোমাদেরকে এই অ্যাপে লিখি। ধরো আমি বললাম যে আই গো, বাট হি গোস কেন হলো বলো তো? কমেন্টে দেখি উত্তরটা। আই এর সাথে গো হলো, হি এর সাথে গোস হলো। আমরা এক টপিকে বিভিন্ন জিনিস শিখবো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক্স্যাক্টলি। যখন এমন রাখবে, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন মানে কি আমি তুমি বাদে অন্য কেউ, এবং এ যখন সিঙ্গুলার হয় অর্থাৎ একজন হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি আমরা, এই ব্যাপারটা, ঠিক আছে। এখন আমরা মেইন টপিকে চলে যাই। মেইনলি আজকে আমরা সেন্টেন্স পড়ছি, সেন্টেন্সের কি কি হওয়া লাগে, সেন্টেন্স একটা প্রকৃত সেন্টেন্স হওয়ার জন্য এটা পড়ছি। আর লাস্টে বলা আছে দেখো, দ্য ফর্ম সেন্টেন্স মাস্ট হ্যাভ আ কমপ্লিট, মাস্ট বি কমপ্লিট, ঠিক আছে, মাস্ট বি কমপ্লিট। এমন না যে কোনো ওয়ার্ড মাঝে নাই, এমন হওয়া যাবে না, ঠিক আছে। মাস্ট হ্যাভ এখানে না, এটা ভুলে আসছে স্লাইডে। মাস্ট বি কমপ্লিট, ওকে, মানে সেন্টেন্সটাকে পরিপূর্ণ হতে হবে, অর্থাৎ পুরো অর্থ প্রকাশ করতে হবে সেন্টেন্সকে। ওকে, চলো আমরা দেখি আর কিছু এক্সট্রা জিনিস জেনে নেই, সেন্টেন্সে কি কি থাকে, সেন্টেন্সে কি কি থাকতে পারে, এই জিনিসগুলো আমরা দেখবো। একটু ওয়েট করেন। ওকে, দেখেন খুব ইজি একটা জিনিস তোমাদেরকে শেখাবো আজকে। আই গো টু, কয়েকটা সেন্টেন্স দেখবো। আই গো টু স্কুল, হি গেভ মি আ পেন, তারপরে উই প্লেড ফুটবল। দেখো প্রথম যে বাক্যটা আছে এটার অর্থ হলো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। দ্বিতীয় বাক্যের অর্থ হলো সে আমাকে একটি কলম দিয়েছিল। তৃতীয় বাক্যের অর্থ হলো আমরা ফুটবল খেলেছিলাম। তিনটা বাক্য দেখতে পাচ্ছ। একটা বাক্যে
কি থাকেই এটা আমাদের জানা দরকার, ঠিক আছে? একটা বাক্যে মাস্ট থাকে এমন দুইটা জিনিস কি জানো? এমন দুইটা জিনিস হলো সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব, এটা কি থাকবে এখানে? মাস্ট, ঠিক আছে? মাস্ট, মাস্ট মানে অবশ্যই থাকবে। একটা বাক্যে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই অবশ্যই থাকতে হবে। ইভেন যে বাক্যে সাবজেক্ট দেখা যায় না সেই বাক্যেও সাবজেক্ট আছে। ধরো আমি বললাম যে শুধু গো, ঠিক আছে? গো বললাম, এই গো আমি কাকে বলি বলতো? সেকেন্ড পার্সন কে, অর্থাৎ এই গো এর আগেও একটা সাবজেক্ট আছে, সেটা হলো ইউ, ঠিক আছে? এই সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে বা হাইডেন, মানে একদম হাইড থাকে বা সাইলেন্ট থাকে, ঠিক আছে? বা হিডেন থাকে। সো এরকমও কিন্তু হতে পারে। ওকে, দেখেন এখন আমরা দেখব সাবজেক্ট এবং ভার্ব থাকেই থাকে, ঠিক আছে? সাবজেক্ট এবং ভার্ব, দেখো এই বাক্যে কে সাবজেক্ট, কে কে যায়, আমি যাই। তারপর সে আমাকে একটি কলম দিয়েছিল, কে দিয়েছিল? সে দিয়েছিল। কাজটা কে করছে? উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। কে খেলেছিল? আমরা খেলেছিলাম। অর্থাৎ দেখো তিন বাক্যেই সাবজেক্ট আছে। এরপরে আমরা দেখব যে ভার্ব আছে কিনা প্রতিটা বাক্যে। চলেন দেখে ফেলি ভার্ব আছে কিনা। আই গো টু স্কুল, গো মানে যাওয়া, ঠিক আছে? এটা কি? ভার্ব। তারপর হি গেভ, সে আমাকে কলম দিয়েছিল, এই দেওয়া এটা একটা ভার্ব। তারপরে দেখেন উই প্লেড, এটাও কিন্তু একটা ভার্ব। ওকে, তিনটা ভার্ব পেয়ে গিয়েছে, মানে তিন বাক্যে ভার্ব এবং সাবজেক্ট আছে। এখন আমরা দেখবো আরেকটা আইটেমের, ঠিক আছে? আরো দুইটা আইটেম অ্যাকচুয়ালি, সেই দুইটা আইটেম। একটা আইটেমের নাম হলো অবজেক্ট, আরেকটা আইটেমের নাম হলো এক্সটেনশন। এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন একসাথে, বাট আমি একটু আলাদা লাইনে লিখেছি। অবজেক্ট এবং এক্সটেনশন এই দুইটা বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? আমরা বাক্যের কিন্তু কাটাছেঁড়া চলছে। দেখেন আই গো টু স্কুল, এটা হলো প্লেস বোঝাচ্ছে, তাই না? স্কুলটা হলো প্লেস বোঝাচ্ছে। একটা জিনিস মনে রাখবে, এক্সটেনশন, এই যে দেখতেছেন এক্সটেনশন, এক্সটেনশন দ্বারা বাক্যে প্লেস, ম্যানার, তারপরে টাইম, এই ইত্যাদি বোঝায় যে ওয়ার্ড গুলো দিয়ে, সেগুলো হলো এক্সটেনশন, ঠিক আছে? দেখেন কি রকম, এখানে টু স্কুল এটা কি বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে, এই জন্য এটা এক্সটেনশন, ঠিক আছে? তারপরে দেখেন সেকেন্ড বাক্যে, পরের বাক্যে এখানে বিষয় আছে অবজেক্ট কি জিনিস, ঠিক আছে? অবজেক্ট কি জিনিস? তাহলে আমরা দেখে ফেলি অবজেক্ট কি জিনিস। অবজেক্ট, অবজেক্টকে বলা হয় রিসিভার অফ অ্যাকশন, রিসিভার অফ অ্যাকশন বা ভার্ব, ঠিক আছে? এখন কিভাবে বুঝবো, মানে এটা মানে কি? এটা কি খায় নাকি অন্য কিছু করে? দেখেন রিসিভার অফ অ্যাকশন বলতে বোঝাইছে তুমি এই যে ভার্ব, এই ভার্ব মহাশয়কে যদি প্রশ্ন কর, কি দিয়ে প্রশ্ন করবে? কি অথবা কাকে। কিভাবে প্রশ্ন করব এটাও আমরা জানবো। ধরো আমি বললাম যে আই ইট নুডলস। দেখো এখানে ভার্বটা কি? ইট। এই ভার্বটা ইট অর্থ কি? এখানে খাই, আমি নুডলস খাই। এখন তুমি একে প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে? এই যে আমি কি খাই, সরি এখানে কয় দীর্ঘইকার কি, আমরা একটু আগেই শিখলাম তাই না? আমি কি খাই, এই প্রশ্নের উত্তর দেখো এই জায়গাটায় আছে আপনাদের, নুডলস খাই। সো কি এর উত্তর তুমি পেলে, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্ট, তুমি যে উত্তরে যা পাবে সেটাই হলো আপনাদের অবজেক্ট। তারপরে দেখি আরেকটু একটু আমরা ইয়া করি। দেখেন আই আই স্কোল্ডেড হিম, আই স্কোল্ডেড হিম, স্কোল্ড শব্দের অর্থ বকা দেওয়া। দেখেন স্কোল্ডেড মানে বকা দিয়েছিলাম, বকা দিয়েছিলাম। এখানে টেন্স অনুযায়ী অর্থটা আসে বকা দিয়েছিলাম, ঠিক আছে? স্কোল্ডেড আছে। এখন আই স্কোল্ডেড, চিন্তা করো এখানে আমি কি বকা দিয়েছিলাম, এটা কিন্তু প্রশ্ন না, এটার উত্তরও নাই, তাই না? কি বকা দিয়েছিলাম
দেখো আমি কি বকা দিয়েছিলাম, এটা কি কোনো প্রশ্ন হলো? এটা কিন্তু একটা পারফেক্ট প্রশ্ন হয় নাই। সো তোমাকে প্রশ্ন করতে হবে, আমি কাকে বকা দিয়েছিলাম, কাকে বকা দিয়েছিলাম, এর প্রশ্নের উত্তরের কই পাচ্ছ বলো তো? আমি আসলে তাকে বকা দিয়েছিলাম, এই হিম, এই হিমটা হলো অবজেক্ট। অর্থাৎ তুমি ভার্বকে, এই যে কি এবং কাকে, সরি দেখেন ওইদিকে দেখতে পাচ্ছে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা আপনাদের অবজেক্ট। ওকে, সো অবজেক্ট এখানে দেখেন, হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। সে আমাকে, এখানে দুইটাই পাচ্ছ, কি দিয়েছিল, কাকে দিয়েছিল। সে কি দিয়েছিল, এর উত্তর কি, একটা কলম দিয়েছিল। আর কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। সো এটা একটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট। সো এই বাক্যে দুইটা অবজেক্ট। একটা বাক্যে একাধিক কি অবজেক্ট থাকতে পারে, মনে রাখবেন। এক্সটেনশনে একাধিক থাকতে পারে, ভার্বও একাধিক থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি সিম্পল সেন্টেন্স ফাইনাইট ভার্ব একটা থাকে, ওইটা পরের বিষয়। দেখেন সেখানে দুইটা অবজেক্ট, ঠিক আছে, এই 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 পেনটা হলো অবজেক্টের, এই ভায়োলেট রংটা। তারপর দেখো আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। আমরা কি খেলেছিলাম বলেন তো, চ্যাট বক্সে বলেন তো আমরা কি খেলেছিলাম। এখানে কি অবজেক্ট আছে নাকি নাই? কি খেলেছিলাম? হ্যাঁ, পরীক্ষার বিষয়ে লাস্টে বলবো, রাহা কোনো সমস্যা নাই। আমি একটু কমেন্ট চেক করি তোমাদের। হ্যাঁ, এক্সটেনশন বোঝাবো, এক্সটেনশন এখনো বিস্তারিত যায় নাই, সমস্যা নাই। ফুটবল, এক্স্যাক্টলি। অবজেক্ট আছে, একটাই অবজেক্ট আছে, সেটা হলো ফুটবল আপনাদের, ঠিক আছে। ওকে, অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে ডিফারেন্স বুঝেছো? দেখো আমি স্কুলে যাই, এখানে কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি স্কুল পাবা না। আমি কি যাই প্রশ্ন হয় এটা, আমি কাকে যাই প্রশ্ন হয় হয় না। মেইনলি দেখো এখন আমরা এক্সটেনশন দেখব। এক্সটেনশন, এক্সটেনশন হলো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই তিনটা বাদে বাক্যে এক্সট্রা কোনো ইনফরমেশন যদি থাকে সেটাই এক্সটেনশন। যেমন ধরো সেটা কোনো জায়গা হতে পারে, প্লেস বা জায়গা, ম্যানার অর্থাৎ কোনো কাজের ধরন হতে পারে, তারপরে টাইম হতে পারে, সময় হতে পারে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, অ্যাট 7 PM, এগুলোও কিন্তু, ঠিক আছে, এটা হলো সময়। ওকে, জায়গা, ম্যানার এবং সময়। আচ্ছা এখন চিন্তা করেন, আমি তোমাকে বললাম একটা বাংলায় বাক্য লিখবো, ঠিক আছে, একটা বাংলায় বাক্য লিখবো। সে প্রতিদিন আহ, আচ্ছা, প্রতিদিন বাদ দিলাম, সে সকালবেলা, তোমাদের জন্য সুবিধা আছে। সে সকালবেলা পায়ে হেঁটে স্কুলে যায়। আশা করি দেখবো, সে সকালবেলা পায়ে হেঁটে স্কুলে যায়। এইটার ট্রান্সলেশনটা সবাই একটু করার চেষ্টা করেন তো। প্রথমত সে মানে কি, হি, সকালবেলা মানে ইন দা মর্নিং, পায়ে হেঁটে মানে অন ফুট, আর স্কুলে যায় মানে কি, মানে স্কুলে, মানে টু স্কুল। ঠিক আছে, দেখো একটা সুন্দর সহজ বাক্য মনে হচ্ছে, বাট এটা কিন্তু তুমি একটু ভুল করতে পারো। একটু দেখেন, হি গোস টু স্কুল অন ফুট, এই হি গোস টু স্কুল অন ফুট মানে তো সকালবেলা হয়ে গেল, ঠিক আছে, সকালবেলা পায়ে হেঁটে। মজার বিষয়, এটা আমি কেন লিখতে দিয়েছি জানো? কারণ সব টাইপের এক্সটেনশন এই বাক্যে আছে। স্কুলে মানে এটা প্লেস, মানে এটা জায়গা। কিভাবে যায়, কাজের ধরন কি, পায়ে হেঁটে, অন ফুট। তারপরে দেখেন কখন যায়, টাইম। অর্থাৎ এই বাক্যটাতে তিন টাইপের এক্সটেনশনই কিন্তু আছে, ঠিক আছে। এটা হবে ম্যানার, সরি এটা অন ফুট লিখেছি, বাট এখানে ম্যানার বোঝাচ্ছে।
অর্থাৎ এই বাক্যটার দেখি ট্রান্সলেশনটা আমি দেখি তোমরা কে সঠিক লিখেছে একটু বোঝার চেষ্টা করি। হি গোজ টু স্কুল অন ফুট ইন দ্য মর্নিং। হি গোজ টু স্কুল অ্যাট মর্নিং অন ফুট, অ্যাট হয় না, ইন দ্য মর্নিং হয়। আচ্ছা দেখেন, এইটা বোঝানোর জন্য আমি তোমাদের মেইনলি লিখছি। মনে রাখবা এক্সটেনশন সব সময় পি এম টি এই সূত্র মেনে চলে। মানে প্রথমে প্লেস, তারপর ম্যানার, তারপরে টাইম। একটু খেয়াল করেন তাহলে উত্তরটা কি হবে। প্রথমে প্লেস, তার মানে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। তারপরে কি, প্লেসের পরে ম্যানার, মানে ম্যানার কি এইটা, অন ফুট। তারপরে কি, টাইম, ইন দ্য মর্নিং। সঠিক বলেছেন তাহমিদ। তাহমিদের উত্তরটা আমি দেখেছি, বাকি যদি কেউ বলে থাকো তোমাকেও কংগ্রাচুলেশন, বাট এইটা হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মেইন তোমাকে শেখানোর যে জিনিসটা সেটা হলো, শেখানোর জায়গাটা হলো এক্সটেনশন কোন সূত্র মেনে চলে। এক্সটেনশন এই পিএমটি সূত্র মেনে চলে। পি ফর প্লেস, এম ফর ম্যানার, সরি, আর টাইম। ঠিক আছে, ওকে। এক্সটেনশনের এই বিষয়গুলো এখন বলেন। ইন্টারেস্টিং, ইংলিশ পড়া কিন্তু ইন্টারেস্টিং। ঠিক আছে, সেন্টেন্স আমরা পড়তেছি বাট এই পড়াগুলো আমার খুব নিজেরই ইন্টারেস্টিং লাগে। এখানে এগুলো ছিল না, এখানে আমরা পড়বো দেখেন। এই যে হ্যারি পটার বেস্ট মুভি দ্য সিরিজ ইজ, এগুলো কিন্তু কোনো সেন্টেন্স হয় নাই। ঠিক আছে, দেখো এখানে কারণ বাক্যগুলো অ্যারেঞ্জ না। ঠিক আছে, নট অ্যারেঞ্জ। যদি অ্যারেঞ্জ হতো তাহলে সেন্টেন্স হতো, এগুলো নট অ্যারেঞ্জ। তারপর এটাও কিন্তু অ্যারেঞ্জ না, সো এগুলো কিন্তু সেন্টেন্স হয় না। দিস ক্যান নট বি কল্ড আ সেন্টেন্স বিকজ দ্য ওয়ার্ডস আর নট অ্যারেঞ্জ ইন আ কারেক্ট ম্যানার। দ্য প্রপার সেন্টেন্স ইজ হ্যারি পটার ইজ দ্য বেস্ট মুভি সিরিজ, তারপর আই ওয়ান্ট টু গো টু দ্য ওয়াশরুম। ঠিক আছে, এইগুলোতে দেখো কারেক্ট অর্ডার আছে, সো এইগুলো হলো কারেক্ট। ওকে, এইটাও সেন্টেন্স না, বেশি আমরা দেখবো না। দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট তো আমি বলেছি। বাক্যে আমরা যে বিভিন্ন টাইপ পড়লাম না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট তো সাবজেক্টই, ঠিক আছে, সাবজেক্ট হলো একদম ইউনিক, একটাই। আর বাকি যে অংশ থাকে ওটা হলো প্রেডিকেট। এখন একটা বিষয় আছে, প্রেডিকেটের মধ্যে কি থাকে, প্রেডিকেটের মধ্যেই কিন্তু আপনাদের ভার্ব থাকে, প্লাস অবজেক্ট থাকে, প্লাস এক্সটেনশনও থাকতে পারে। ঠিক আছে, মনে রাখবেন প্রেডিকেটের মধ্যেই এগুলো থাকে। যেমন এর মধ্যে দেখো ভার্ব আছে, স্লিপিং, এটা ভার্ব। আর ইন দ্য সান, এটা কি, এটা এক্সটেনশন, নট অবজেক্ট। ঠিক আছে, এটা এক্সটেনশন। তো দেখো একটা বাক্য ভেঙে ভেঙে তুমি আলাদা করতে পারছো যে কোনটা কি, এটাও কিন্তু ইন্টারেস্টিং বিষয়, তাই না? ওকে, একজন বলেছে একটু আবার বোঝাবেন প্রথম থেকে। আমি একটু রিক্যাপ করি প্রথমে থেকে কি পড়েছি। প্রথমে আমরা পড়েছি সেন্টেন্স কি জিনিস, যখন গ্রুপ অফ ওয়ার্ড। আবার আমরা এটাও জেনেছি যে একটা সিঙ্গেল ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে। তারপরে দেখো সেন্টেন্সের ক্রাইটেরিয়া গুলো, গ্রুপ অফ ওয়ার্ড হতে হয় অথবা একটা হলেও অর্থবোধক হতে হয়। তারপরে অ্যারেঞ্জ ইন কারেক্ট অর্ডার, যেমন এই যে এরকম উল্টা পাল্টা থাকলে সেন্টেন্স হয় না, এরকম সোজা সাপটা থাকতে হয়। এই যে সোজা সাপটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, তাই না, এখানে সোজা সাপটা থাকতে হবে। তারপরে দেখো ইয়েস্টারডে হি ওয়াজ, আচ্ছা এটা তো, এটাও সেন্টেন্স না। তারপরে সাবজেক্ট প্রেডিকেট পড়লাম। আর এইদিকে প্রেডিকেটের যে ভার্ব অবজেক্ট, এই যে ভার্ব অবজেক্ট এক্সটেনশন, এগুলোও কিন্তু আমরা বিস্তারিত পড়ে ফেলেছি, তাই না? অবজেক্ট চিনতে পারবে তোমরা? ইয়েস অর নো বলেন তো। তোমাকে যদি বলি যে একটা বাক্যে অবজেক্ট আছে নাকি নাই, তুমি কি চিনতে পারবে? আচ্ছা বলেন তো, আচ্ছা আপনাদের আপনাদের থেকে শুনি। আই আই ডিড দ্য ওয়ার্ক অ্যাট মাই অফিস। আমি কাজটা করেছিলাম আমার অফিসে, আমার অফিসে কাজটা করেছিলাম। এই বাক্যটা, হ্যাঁ, এই বাক্যটা একটু বলো, এই বাক্যে অবজেক্ট কোনটা, এই বাক্যে অবজেক্ট কোনটা বলেন তো। যারা বলছেন মাই অফিস, তারা কিন্তু আবার নিজেকে প্রশ্ন করেন। আমি বলেছিলাম অবজেক্ট বের করতে হয় কিভাবে, দেখো আবার বলি। কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, হ্যাঁ, কাকে, তুমি কাকে প্রশ্ন করবা, ভার্বকে, তাই না, ভার্বকে। এখানে ডিড হলো ভার্ব, তাহলে আমি দেখো কি করেছিলাম,
কাকে করেছিলাম এর এই উত্তর হয় না, ঠিক আছে, কাকে হয় না, কাকে প্রথমে বাদ, এই বাক্যের সাথে কাকে যায় না। তো কি করেছিলাম, আমি কি অফিস করেছিলাম নাকি কাজ করেছিলাম, কোনটা বোঝাচ্ছে? আমি কাজটা করেছিলাম। আর অফিস হলো কোথায় করেছিলাম, এটা হলো প্লেস। আর প্লেস হলে কি হয়, প্লেস মানে এক্সটেনশন। ঠিক আছে, ওকে। ওকে, চলেন আমরা নেক্সট টপিকে যাই। এখন প্রেডিকেট তো বুঝেছো, সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু আছে এটুকু প্রেডিকেট, মানে দা ক্যাট, এই বাকি যে এটুকু আছে এটুকু হলো আপনার প্রেডিকেট। আর এইটুকু হলো সাবজেক্ট, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। দেখেন এখানেও তুমি একটু ধারণা নিতে পারবা, যখন এখানে দেখো সাবজেক্ট গুলো বাম পাশে লিখেছে আই লাইক চকলেট, এটুকু প্রেডিকেট। তারপরে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, Harry Potter slowly runs towards the school. মানিক অ্যান্ড অনিক, অনিক অ্যান্ড মানিক জয়েন্ট দ্য ক্লাস। ঠিক আছে, সাবজেক্ট কখন হয় বুঝেছো, পার্সন গুলো যারা কাজ করে তারা সাবজেক্ট, এবং বাকি যে অংশ এর মধ্যে প্রেডিকেট। দেখো প্রেডিকেটের মধ্যেও কিন্তু ভার্ব অবজেক্ট আছে, লাইক এটা ভার্ব, আর চকলেট এটা অবজেক্ট, কি পছন্দ করে চকলেট। আর ফ্লাইং এটা ভার্ব, আর এই ইন দ্য স্কাই এটা এক্সটেনশন। ঠিক আছে, এরকম কিন্তু আমরা বের করে ফেলতে পারবো স্লোলি। আচ্ছা দেখো, স্লোলি এখানে আরো ব্যাপার আছে, অ্যাডভার্বের বিষয় আছে, আমরা পার্টস অফ স্পিচে যখন যাব তখন কিন্তু আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখেন পরের সেন্টেন্স, আমাদের তোমাদের কিন্তু বেসড অন দেখো মিনিং এবং স্ট্রাকচার, ঠিক আছে, এই দুইটার উপর বেস করে সেন্টেন্সকে ভাগ করা যায়। এই দুইটা টাইপে কিন্তু পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাসে মিনিং ওয়াইজ যে ক্যাটাগরি সেন্টেন্সের এটাও আছে, স্ট্রাকচার ওয়াইজ এটাও আছে। ঠিক আছে, দেখেন প্রথমে আজকে আমরা জানবো মিনিং ওয়াইজ, আর স্ট্রাকচার ওয়াইজটা পরে জানবো। কারণ কি জানো, এটার আগে তোমার ভার্ব বুঝতে হবে, ভার্বের ডিটেইল পড়লে তারপর স্ট্রাকচার। প্রথমে আজকে দেখো মিনিং ওয়াইজ, অর্থাৎ একটা সেন্টেন্স কি মিন করছে, এটার অর্থ কেমন, এটার উপর বেস করে বা এটার উপর ভিত্তি করে এটাকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, এটা কি বিবৃতিমূলক, এটা বাংলাতেও কিন্তু তোমরা পাবা, বা বিবৃতিবাচক। ঠিক আছে, তারপর ইন্টারোগেটিভ, তুমি বুঝতেই পারছো এটা প্রশ্নবোধক, অর্থাৎ প্রশ্ন করা হয় যে বাক্যে। তারপর ইম্পারেটিভ, ঠিক আছে, এটা হলো, দেখো আমি বলি, আদেশ নিষেধ বা অনুজ্ঞাসূচক। ঠিক আছে, অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ, আচ্ছা অপটেটিভ, আচ্ছা বাংলায় আবার দুইটা আবার সেম, এক মিনিট। অনুজ্ঞাসূচক আসলে অপটেটিভ, ঠিক আছে, এটাকে একটা কারেকশন করে দিলাম একটু। অপটেটিভ, ঠিক আছে, যেখানে দোয়া প্রার্থনা ইত্যাদি বোঝায় এরকম, আর আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝালো এটা ইম্পারেটিভ। লাস্টে দেখো এক্সক্লেমেটরি, এটা হলো বিস্ময় সূচক, বিস্ময় বোঝায়। ঠিক আছে, আবেগ বোঝাচ্ছে আকস্মিক আগে, শুধু বিস্ময় না, এটা আসলে আবেগ সূচক। এখানে কিন্তু বিস্ময় ছাড়াও তোমার কি হইতে পারে, তোমার ধরো করুণ দুঃখ হইতে পারে, করুণ রসাত্মক হতে পারে। ঠিক আছে, করুণ রসাত্মক বলতে দুঃখ কষ্টও হইতে পারে। তো এই 5 টাইপের বাক্য একটু বিস্তারিত জানবো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দ্যাট টাইপ অফ সেন্টেন্স দ্যাট স্টেটস আ ফ্যাক্ট। ঠিক আছে, কোন একটা ফ্যাক্ট বর্ণনা করে অথবা একটা ওপিনিয়ন স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দেয়, এটা নিয়ে কোনো, এখানে কিন্তু কোনো প্রশ্ন করা হয় না, যে তুমি কোনো কিছু জানো ওইটা তুমি বলে দিচ্ছ, এরকম বাক্য যেগুলো সেগুলো অ্যাসার্টিভ। উইদাউট সিকিং কনফার্মেশন, আমরা কোশ্চেন যে করি না, ইটস আ সিম্পল স্টেটমেন্ট অর ইনফরমেশন, এটা একটা তথ্য দেওয়া বা বিবৃতি দেওয়ার মতো। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, এই বাক্যটা খেয়াল করো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে কি কোনো কোয়েশ্চেন করা হয়েছে, কোন আবেগ প্রকাশ পেয়েছে, বা কোনো আদেশ করা হয়েছে? না, এখানে জাস্ট একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সান বা সূর্য পূর্ব দিকে ওঠে, এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখেন 2 নাম্বার, শি এনজয়স পেইন্টিং ল্যান্ডস্কেপ, সে দৃশ্য আঁকতে পছন্দ করে। এখানেও কিন্তু কোনো প্রশ্ন না, কোনো আবেগ না, কোনো কিছুই না, সে এখানে, এটা কি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যটা হবে, এই বাক্য দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু একটা জিনিস খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি 2 রকম হতে পারে। আমি হ্যাঁ বোধক বিবৃতি দিতে পারি, যেমন আমি সকালে, আমি আজকে সকালে খাবার খেয়েছি, এটা কি হ্যাঁ বোধক। আমি সকালে খাবার খেয়েছি, এটা হ্যাঁ বোধক, বা এখানে
অ্যাফার্মেশন বোঝাচ্ছে। আর আমি যদি বলি যে না আমি কাজটা করি নাই, দুইটাই কিন্তু বিবৃতি, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স আছে, একটা হ্যাঁ বোধক আর একটা না বোধক। সো অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা টাইপে কিন্তু ভাগ করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো হ্যাঁ বোধক বাক্য। আরেকটা হলো নেগেটিভ সেন্টেন্স, সেটা হলো না বোধক বাক্য। অর্থাৎ যেটাতে তুমি পজিটিভ অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে, যেমন এখানে পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, সেটা হলো অ্যাফার্মেটিভ। যেমন রানা ইজ এ গুড বয়, রানা ভালো ছেলে। কিন্তু তুমি যদি বলতে যে রানা ইজ নট আ গুড বয়, তখন ওইটা হইতো নেগেটিভ, ঠিক আছে। যেমন এরকম দেখো, রানা ইজ নট এ ব্যাড বয়, ঠিক আছে, এখানেও কিন্তু না বোধক, রানা খারাপ ছেলে নয়। যে নয়, না, না বোধক যে কোনো শব্দ যে বাক্যে আছে, এগুলো অলওয়েজ না বোধক হয়। ওকে, স্যার নোট গুলো কি ক্লাস শেষ হওয়ার পর গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ, এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে 3টা পিডিএফ পড়াচ্ছে, এগুলো দিয়ে দিব। ইন্টারোগেটিভ মনে রাখবে, ইন্টারোগেটিভ শব্দটা যেখানেই দেখবা তুমি বুঝবা যে সেখানে প্রশ্নের গন্ধ পাবা, ঠিক আছে। ইন্টারোগেশন মানে প্রশ্ন। ইন্টারোগেশন, পুলিশের ইন্টারোগেশন দেখো না বিভিন্ন মুভিতে, ওটা মানে হলো প্রশ্ন। এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট আস্ক আ ডিরেক্ট কোয়েশ্চেন, যেটা ডিরেক্টলি প্রশ্ন করে, এবং এর লাস্টে কি হয়, এন্ডস ইন আ কোয়েশ্চেন মার্ক। লাস্টে তোমার কোয়েশ্চেন মার্ক থাকবে। যেমন হোয়াই আর ইউ রানিং, ডু ইউ হেট দিস, এই যে এইগুলো, ঠিক আছে, তুমি কেন দৌড়াচ্ছ, তুমি কি এটা অপছন্দ করো বা ঘৃণা করো, এগুলো সব কি, এগুলো সবই কিন্তু আপনার প্রশ্ন। তো প্রশ্ন হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, 3 নাম্বার পয়েন্ট, ঠিক আছে, 3 নাম্বারটা। ইম্পারেটিভ সেন্টেন্স আমি বলেছি আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো, ঠিক আছে। আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি যদি বোঝায়, এটা কমান্ড হতে পারে। কমান্ড মানে কি আদেশ, রিকোয়েস্ট মানে কি অনুরোধ, অ্যাডভাইস মানে কি জানো, অ্যাডভাইস মানে হলো উপদেশ, অর প্রহিবিশন এটা মানে নিষেধ, প্রহিবিট করা মানে নিষেধ করা, মনে রাখবা প্রহিবিট করা মানে কি নিষেধ করা। এগুলো যখন বোঝায় সেই সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল দেওয়া আছে দেখো, ডু নট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে দৌড়ায়ও না, এটা কি, এটা একটা প্রহিবিশন বা নিষেধাজ্ঞা, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। তারপরে দেখো ব্রিং মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি এনে দাও, এটাও কিন্তু একটা কি আদেশ বা ইনস্ট্রাকশন বলতে পারো। তো এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো নেভার টেল লাই, একটা প্রহিবিশন, এটাও কিন্তু। আর আমি যদি বলতাম যে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, প্লিজ আমাকে 1 গ্লাস পানি দাও, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতো। কারণ এখানে আপনাদের রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না, রিকোয়েস্ট বোঝালেও কিন্তু ওইটা অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্স হয়। অপারেটিভ সেন্টেন্স হলো দোয়া, প্রার্থনা, ঠিক আছে, দোয়া, প্রার্থনা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার কি, আল্লাহ তোমার উপরে ব্লেস করুক, রং করুক, এই যে মে আল্লাহ ব্লেস ইউ, এটা একটা দোয়া টাইপ কথা। তারপরে লং লিভ বাংলাদেশ, যে বাংলাদেশ চিরজীবী হোক বা দীর্ঘদিন বেঁচে থাক, ঠিক আছে, এইসব কিন্তু সব দোয়া বা প্রার্থনা, এরকম বাক্যগুলোকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলি। আর লাস্টলি তুমি দেখতে পাবা, লাস্টলি যখন আবেগ, যে বাক্যগুলোতে আবেগ বোঝায়, ঠিক আছে, আবেগ, যেমন আমি বললাম যে অ্যালাস আই অ্যাম আন্ডান, ঠিক আছে, মানে আমি তো শেষ, ঠিক আছে। অ্যালাস, অ্যালাস শব্দটার অর্থ কি জানো, হায় হায়, এরকম। তারপর আমি বললাম যে হোয়াট আ ভিক্টরি, হোয়াট আ ভিক্টরি, ঠিক আছে, ভিক্টরি মানে বিজয়, হোয়াট আ ভিক্টরি কি একটা বিজয়, ঠিক আছে। এই দেখো সবগুলোর মধ্যে একটা কমন জিনিস দেখবে, তা হলো এই বাক্যটার শেষেও এক্সক্লেমেশন মার্ক আছে, এই বাক্যটার শেষেও এক্সক্লেমেশন মার্ক আছে, বাট দুইটা বাক্যর ইমোশন কিন্তু আলাদা। এটা হলো স্যাড, এটা হলো হ্যাপি। বাট আমি তো এই জন্যই আসলে বলি বলি নাই যে এটা বিস্ময় সূচক, এটা বলেছে আবেগ সূচক। অর্থাৎ স্যাড একটা এক্সট্রিম ইমোশনও বোঝাতে পারে, হ্যাপি একটা এক্সট্রিম ইমোশনও বোঝাতে পারে, কিন্তু লাস্টে এই যে বিস্ময়টা কিন্তু থাকবে, ঠিক আছে। ওকে, দেখি কি লিখতেছেন, দেখি স্যার স্ট্রাকচার পড়ালে ভালো হয়।
হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ তো অবশ্যই পড়বো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কিন্তু তুমি যদি নাই বুঝো ফাইনাইট ভার্ব কি, নাই বুঝো ক্লজ কি, তুমি স্ট্রাকচার তো বুঝবে না, তাই না? অনেকেই এমন আছে যারা ফাইনাইট ভার্ব ক্লজ বুঝে না। আমরা সামনে খুব দ্রুত আগাবো, ওইখানে কিন্তু আমরা ওইগুলো বুঝে যাবো, তখন আমরা স্ট্রাকচারটা পড়বো। তারপরে দেখে আজকে কিন্তু আমরা অনেকগুলো টপিক শেষ করবো। সেটা হলো এইখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের বাক্য আছে, তাই না? এই স্লাইডে দেখতে পাচ্ছ যে computers are our digital companions. They process data, execute tasks swiftly. Infinite possibilities unfold with each click. Innovation fuels their constant evolution. Remarkable. They revolutionize our world. Indispensable machines. এখানে এই বাক্যগুলো দেওয়ার কাজ কি জানো? এখানে যে বাক্যগুলো আছে প্রতিটা ওয়ার্ড, মনে রাখবে একটা বাক্যে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা কাজ করে এভাবে, ঠিক আছে? ধরো চলতে আছে এভাবে প্রতিটা ওয়ার্ডকে যদি আলাদা করি, সবার আলাদা আলাদা কাজ আছে। সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন এইভাবে ভাগবে না এবার, ঠিক আছে? এবার আমরা অন্যভাবে ভাগ করবো। আমি বললাম যে ধরো হি ইজ আ বাংলাদেশি বয়, ঠিক আছে? দেখো, হি এই কাজটা কি করছে? এ আসলে কিসের কাজ করে? কোন একজনের নাম আছে, তার পরিবর্তে আমরা কি এই সে অর্থ ইউজ করতেছি, তাই না? তো এইটা কিন্তু তুমি জানো যে ই একটা প্রোনাউন। ইজ এটা তো ভার্ব আমরা জানি। তারপরে দেখেন এ, এ কোন পার্টস অফ স্পিচ বলো তো? আর্টিকেল গুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়, তুমি যদি না জেনে থাকো। সকল আর্টিকেল এ এন্ড দি এগুলো অ্যাডজেক্টিভ। তারপরে আরেকটা জিনিস আমি বলি আপনাদের, বাংলাদেশি, বাংলাদেশ একটা দেশের নাম, বাট বাংলাদেশি এটা কিন্তু আবার, এই যে দেখো বয়, এটা একটা নাউন না? ছেলে, এটা একটা নাম, তাই না? একটা জাতির নাম, ছেলে জাতি। এই নাউনের সে কেমন বয় এটা বোঝাচ্ছে বাংলাদেশি, সো এটা একটা অ্যাডজেক্টিভ। এটা তোমরা কম বেশি জানো। আজকে আমরা একটু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা আলোচনা করবো মেইনলি। দেখো, প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছি একটা কম্পিউটার নিয়ে টেক্সট ছিল যেখানে 5টা বাক্য ছিল, ঠিক আছে? ইংলিশটা পড়তে হবে না, আমার কথা শোনো। 5টা বাক্য ছিল, এবং এই সেন্টেন্সে মানে প্রতিটা সেন্টেন্সে কিছু কিছু শব্দ ছিল, এবং এই শব্দগুলো আলাদা আলাদা কাজ করে এক একজন। সবার ফ্যামিলিতে যেমন বাবা একটা কাজ করে, মা একরকম কাজ করে, আমাদের কাজ একরকম, ঠিক একইভাবে শব্দগুলো কিন্তু এক একভাবে এক এক রকম কাজ করে। এই বিষয়টা, এই যে প্রতিটা শব্দকে এই জন্য বলা হয় পার্টস অফ স্পিচ, ঠিক আছে? দেখো, এগুলো সবগুলোই এই বাক্যে যতগুলো ওয়ার্ড আছে, একটা বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়, সবই এক একটা পার্টস অফ স্পিচ। এই যে এরকম পিৎজার মতো এক একটা, যেমন ধর এক একজন খাইতেছে, এক একটার এক একটা কাজ আছে, এক একজনের পেটে যাচ্ছে, সে পার্টস অফ স্পিচেরও কাজ এক এক রকম, এক এক রকম। আমরা দেখতে পাচ্ছি, দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টার নাম আপনাদের নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং এদেরকে দেখে চিনতে হবে, ঠিক আছে? পুলিশ যেমন চোর দেখলে বোঝা যায় এই 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 বেটাই চোর চোর হবে, তোমাদের এরকম দেখেই বুঝতে হবে কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপজিশন, কোনটা কনজাংশন, কোনটা নাউন, কোনটা প্রোনাউন। এর জন্য আমাদের বেসিক কিছু বিষয় বুঝতে হবে, যেগুলো আমরা বুঝে ফেলবো অবশ্যই। দেখি, সবাই ক্লাস করেন প্লিজ, ঠিক আছে? চ্যাট বক্স কিন্তু বন্ধ করে দিলে কিছুই করার থাকবে না আপনাদের। দেখেন, নাউন, মনে রাখবো নাউনের সম্পর্ক নামের সাথে, ঠিক আছে? নাম, নেম অফ এনিথিং, সেটা পার্টিকুলার নামও হতে পারে। ধরো যেমন ক্যাট, ক্যাট কিন্তু কারো পার্টিকুলার নাম না। কোনো ক্যাটের নাম ধরো অগি, ঠিক আছে? অগি একটা বিড়াল, আমরা জানি, তাই না? অগি এন্ড দ্য ককরোচেস তোমরা দেখেছো। অগি হলো পার্টিকুলার নাম। সো নাউনের প্রকারভেদ আমরা পরে জানবো অবশ্যই। তবে দেখো, অগি যেহেতু, এই ক্যাট হলো একদম জেনারেল নাম, এটাও নাউন। আবার অগি এভাবে বললেও অগিটাও কিন্তু নাম, ঠিক আছে? এরকম কোনো কিছুর নাম, পৃথিবীর যে কোনো কিছুর নাম যদি বোঝায়, তাহলে অবশ্যই ওইটা কি বলেন? কোনো কিছুর নাম বোঝাইলে ওইটা কি? চ্যাট বক্সে বলেন। ওকে, নাউন, তাই তো? যেমন কোন জায়গার নাম বোঝাতে পারে লন্ডন, কোন প্লেসের নাম, ঠিক আছে? লন্ডন ইজ আ ভাইব্রেন্ট সিটি। এখানে সিটি
দেখো সিটি এই ওয়ার্ডটা আছে না, দেখতে পাচ্ছ? এখানে যে সিটি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই সিটি ওয়ার্ডটাও কিন্তু একটা নাম, শহর, এটাও তো একটা নাম, তাই না? যে আমরা শহর বলবো, এটা কেমনে জানতাম যদি শহরের নাম শহর না হতো? তো শহর একটা নাম, বাট শহর হলো অনেক জেনারেলি পৃথিবীর সকল সিটিকেই বোঝাচ্ছে সিটি বললে। কিন্তু লন্ডন যখন বলছো, তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট সিটিকে বোঝাচ্ছে। ব্যাপারটা কেন বললাম, পরে নাউন যখন পড়বে তখন বুঝবে। দেখো প্রোনাউন, প্রোনাউন হলো নাউনকে যে রিপ্লেস করে, রিপ্লেসেস আ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। তুমি কি এক নাউন বারবার ব্যবহার করতে পারবা? এক নাউন কিন্তু বারবার ব্যবহার করা যায় না। এই জন্য দেখো আমরা কি করেছি, আমরা এই সকল শব্দ আবিষ্কার করেছি, হি, তারপরে ইট। দেখো এরকম অনেক শব্দ আছে, হি, শি, ইট, দে, ইউ, আই, মি, আওয়ার ইত্যাদি এটসেট্রা। ঠিক আছে? এই সকল ওয়ার্ড, এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, বাট এগুলো কিন্তু নাউনের পরিবর্তে ব্যবহার হয়, এবং এগুলো সব সেই প্রোনাউন। ঠিক আছে? এগুলো যেখানেই দেখবা এগুলো প্রোনাউন। এগুলো কিন্তু সকলগুলোর প্রকারভেদ তোমাদের পড়তে হবে, ভালো একদম ধারণা রাখতে হবে। ঠিক আছে? ভার্ব, ভার্ব সম্পর্কে নিশ্চয়ই বলতে হবে না, এটা হলো কোনো অ্যাকশন বা কোনো স্টেট অফ বিইং। মানে স্টেট অফ বিইং মানে কি জানো? স্টেট অফ বিইং মানে হলো হওয়া, হওয়া। যেমন am is are, ঠিক আছে? am is are এটা কিন্তু স্টেট অফ বিইং। যেমন আই এম এ স্টুডেন্ট মানে কি, আমি হই একজন স্টুডেন্ট, তাই না? এখানে am কিন্তু হওয়া, স্টেট অফ বিইং। আর অ্যাকশন তো অ্যাকশনই, যেমন আমি খাই, আমি খেলি, আমি মারামারি করি, এগুলো কি সব অ্যাকশন। যেমন রান, এটা একটা অ্যাকশন, তাই না? শি রানস এভরি মর্নিং, এখানে রানস কি, রানস, রানস এটা ভার্ব। আর ইজ, দেখো ইজ হলো স্টেট অফ বিইং। হি ইজ আ ডক্টর, এখানে ইজটা কি, এখানেও ইজটা ভার্ব, বাট এই জায়গাটা অ্যাকশন, এই জায়গাটা স্টেট অফ বিইং। তারপরে দেখো আরেকটা পার্টস অফ স্পিচ আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেটা মডিফাইজ অর ডেসক্রাইবস আ নাউন। ঠিক আছে? মেইন অর্থে দেখো নাউন বা প্রোনাউনের, ঠিক আছে, এই নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝায় বা পরিমাণ বোঝায় বা কন্ডিশন বোঝায় এমন যে ওয়ার্ড গুলো আছে, এগুলো কিন্তু আপনাদের কি, অ্যাডজেক্টিভ। দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে দেখেন ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এটা কি, কোন পার্টস অফ স্পিচ? চ্যাট বক্সে বলেন ফ্লাওয়ার্স কোন পার্টস অফ স্পিচ। দেখিয়ে তোমরা কি কি লিখতেছো। ফ্লাওয়ার্স নাউন, ঠিক আছে? ফ্লাওয়ার্স অ্যাডজেক্টিভ না, ফ্লাওয়ার্স নাউন, এক্স্যাক্টলি। এবং ফ্লাওয়ার্স এর অবস্থা বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা বলতো? ফ্লাওয়ার গুলো কেমন? ফ্লাওয়ার গুলো বিউটিফুল। ঠিক আছে? ফ্লাওয়ার গুলো বিউটিফুল, এই জিনিসটা হলো আপনাদের অ্যাডজেক্টিভ। যেহেতু ফ্লাওয়ারের অবস্থা বোঝাচ্ছে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি বুঝতেছেন আপনারা। তারপরে দেখেন টল, হি ইজ আ টল ম্যান। দেখেন ম্যান, ম্যান মানে কি, মানুষ। ঠিক আছে? এখন সে কেমন, কেমন মানুষ, সে একজন টল মানুষ। তো এই টলটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু সেটা ম্যানের অবস্থা বোঝাচ্ছে। ওকে? তারপরে দেখো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যে কাজটা করে, অ্যাডজেক্টিভের সাথে কানেকশন কার, নাউন আর প্রোনাউন, তাই না? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, আর ঠিক উল্টাটা করে অ্যাডভার্ব। অ্যাডভার্বে দেখো নামের মধ্যেই দেখেই বুঝতেছো অ্যাডভার্বের সাথে সম্পর্ক ভার্বের। ভার্বের অবস্থা বা ভার্বের কন্ডিশন, ভার্ব কিভাবে হচ্ছে, এগুলো যে বোঝায়, সেই বান্দাই হলো অ্যাডভার্ব। মডিফাইজ আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। ঠিক আছে? মেইনলি ভার্ব, মেইনলি ভার্বেরটাই হলো আমরা চিনি। তাছাড়া একটা অ্যাডজেক্টিভেরও মডিফাই করতে পারে, অ্যানাদার অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। যেমন দেখো আমি বললাম যে শি র্যান কুইকলি টু ক্যাচ আপ, সে দৌড়াইলো, সে হলো সাবজেক্ট। ঠিক আছে? র্যান হলো ভার্ব। এখন সে কেমনে দৌড়াইলো, সে কুইকলি দৌড়াইলো। ঠিক আছে? কুইকলির কানেকশন কার সাথে? শি এর সাথে না, কিন্তু রানের সাথে। সো এইটা হবে অ্যাডভার্ব, টু ক্যাচ আপ। দেখো ভেরি, এখানে আবার হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি এটা কি প্রোনাউন। তারপরে চিন্তা করেন ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কি অ্যাডজেক্টিভ, তাই না? সে ইন্টেলিজেন্ট, তার সম্পর্কে বলা হয়েছে। সো এটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ কে মডিফাই করেছে, দেখো সে আসলে কতটা ইন্টেলিজেন্ট, সে আসলে ভেরি ইন্টেলিজেন্ট। অর্থাৎ অ্যাডজেক্টিভের
অবস্থা। আমি একটু আগেই দেখেছি মডিফাইজ আ ভার্ব অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্ব, যেমন সো এখানে এটা হবে অ্যাডভার্ব আপনাদের, ঠিক আছে। সো অ্যাডভার্ব এরকম কম্প্যাক্ট ক্লাস কিন্তু পার্টস অফ স্পিচে তুমি কোথাও সারা ইন্টারনেট খুঁজলেও ক্যারেট কলেজ লেভেলের তুমি পাবে না। সো ক্লাস করতেছো লাইভ, অবশ্যই ভালো মতো করো। চ্যাট বক্সে শুধু শুধু মানে হাইপে কাজ করবা না জীবনে, ঠিক আছে। পড়াশোনা করতেছো আর 3 মাস টাইম আছে। ক্যাডেট কলেজ ক্যান চেঞ্জ ইউর লাইফ, এটা এটা একটা ফ্যাক্ট। ক্যাডেট কলেজে ভর্তি হওয়া আসলেই মানুষের জীবন পরিবর্তন করতে পারে। তোমার লাইফ ধরো ক্যাডেট কলেজে পড়লে পরে বোঝা যায় যে আমার লাইফটা আসলে ক্যাডেট কলেজে না আসলে কেমন থাকতো, আমি নিজেও ভাবি এখন। প্রিপোজিশন, প্রিপোজিশন হলো, প্রিপোজিশন বলতে প্রি নাউন, ঠিক আছে, প্রি প্লাস পজিশন, মানে প্রি মানে হলো আগে, বাট কার আগে বসে? প্রি পজিশন মূলত নাউনের আগে বসে, ঠিক আছে। শোজ দ্য রিলেশনশিপ বিটুইন নাউন্স, নাউন্স অর প্রোনাউন্স। মানে দেখো এখানে অন কে খেয়াল করো আর আন্ডার কে খেয়াল করো। এখানে দেখো এরা কার আগে বসেছে? টেবিলের আগে, এটা একটা নাউন। তারপর এটা কি কিসের আগে বসে? বেডের আগে, বেডও কিন্তু নাউন। প্রিপোজিশন নাউনের আগে বসে এবং এদেরকে বাকি যে সেন্টেন্স আছে এটার সাথে কানেক্ট করে, ঠিক আছে। দ্য বুক ইজ, মানে বইটা টেবিলের ওপরে। এই যে টেবিলটা একটা আলাদা নাউন ছিল আর বই আলাদা একটা নাউন, এদের মধ্যে একটা কানেকশন তৈরি করলো কে? এই যে, এই যে প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন মেইনলি কানেকশন তৈরি করে এক নাউনের সাথে বাকি অংশের। এইখানে কি ক্যাট, দ্য ক্যাট ইজ হাইডিং, ক্যাট লুকায় আছে কোথায়? আন্ডার দ্য বেড, বেডের নিচে। সো প্রিপোজিশনের কাজে এটা নাউনের আগে বসে অন্য অংশটার সাথে সেটার কানেকশন তৈরি করা। আর তারপরে দেখো কনজাংশন, কনজাংশন মেটলি কানেক্ট করে। শি লাইকস টি অ্যান্ড কফি, এই যে টি এর মাঝে যে অ্যান্ড আছে, টি অ্যান্ড কফি, টি এবং অ্যান্ড কে কানেক্ট করেছে, সেটা কি? অ্যান্ড, এটা কনজাংশন। তারপরে দেখেন হি ইজ টল বাট শি ইজ শর্ট, এই যে বাট ওয়ার্ডটা কি? কনজাংশন, মানে যেটা যুক্ত করার কাজ করে সেগুলোই কনজাংশন। ওকে, 9:40 বলে লাভ নাই, আমরা পড়া শেষ করবো আগে, ঠিক আছে। পড়া শেষ করবো কারণ তোমাদের হাতে সময় একদম নেই। তোমরা কিন্তু জানুয়ারি থেকে পড়তেছো না, মনে রাখো না, তোমার কাছে 1 বছর সময় নাই ক্যারেক্ট কলেজে পরীক্ষা দেওয়ার। তোমরা এখানে যারা পরীক্ষা দিবা, তোমরা মেইনলি সবাই কি, মোস্টলি তোমরা কি 26 সালের পরীক্ষার্থী। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার আমার তো ক্যারেট কলেজে যাওয়ার ইচ্ছা নাই, বাট ক্যারেট কলেজে যারা চান্স পায় না, ইভেন ক্যারেট কোচিং এর নলেজ দিয়ে কিন্তু তারা পরের জীবনেও অনেক আগায় যায়। তো ক্যারেট কোচিং না করাটা একটা পিওর ব্যর্থতা। ব্যর্থতা বলতে কি, পরের দিকে তোমার লাইফটা আর কঠিন হবে। ক্যারেট কোচিং গুলো ভালো মতো করো, ক্যারেট কোচিং এর পড়াগুলো ভালো মতো পড়ো, তোমার কিন্তু লাইফটা অনেক সোজা হবে সামনের দিকে। ওকে, দেখেন ইন্টারজেকশনকে বাংলায় বলা হয় আবেগ শব্দ। আমরা আবেগ প্রকাশ করি যে সকল শব্দ দিয়ে। আমরা একটু আগে দেখেছিলাম, মনে আছে, এলাস, এলাস শব্দটা মানে কি? এটা একটা আবেগের শব্দ, তাই না, যে হাই হাই এরকম একটা বোঝায়। তো ওয়াও আমরা বলি না, ওয়াও, ওয়াও এর কিন্তু, ওয়াও কিন্তু কোনো কিছুর নাম না। ও আমরা বলি আবেগের, আবেগের অনুভূতি একটা আত্মপ্রকাশ, তাই তো। এইটা হলো একটা ইন্টারজেকশন। তারপরে দেখো আউচ, মানে কোনো ব্যথা পেলে আমরা বলতে পারি যে আউচ। এই আউচও কিন্তু আমাদের কি, ইন্টারজেকশন। এখন তোমাদের ক্লাসের কাজ দেখেন, সবাই কমেন্ট বক্সে উত্তর দিবেন। শি রানস এভরি মর্নিং বিফোর ওয়ার্ক, ঠিক আছে। আমি তোমাদেরকে ইয়া দিব, বিফোর ওয়ার্ক বলেন। 1 মিনিট দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা, রানস কোন পার্টস অফ স্পিচ? সহজ জিনিস দিলাম প্রথমে। তারপরে ব্রাউন কোন পার্টস অফ স্পিচ? প্রথমটা আগে, প্রথমটার উত্তর সবাই দেন কমেন্ট বক্সে দেখি। প্রথমটার উত্তর কি হবে? রানস ভার্ব, ঠিক আছে। ওকে, ভার্ব দিচ্ছে। এখন সেকেন্ডটার উত্তর দাও সবাই, এখন কমেন্ট বক্সে 1 নাম্বার উত্তর দিবা না, সেকেন্ডটার উত্তর দিবে, এই 2 নাম্বারের উত্তর দাও। 2 নাম্বার কি হবে? ব্রাউন, ব্রাউন কোন পার্টস অফ স্পিচ? ব্রাউন হলো অ্যাডজেক্টিভ। ইয়েস, কারণ ব্রাউন বলতে কি বোঝাচ্ছে? ডগটা কেমন, ডগটা ব্রাউন, ডগের আগে বসেছে, তাই না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর আবার দেখো, জন এন্ড এমিলি ওয়েন্ট সুইমিং এট দ্য বিচ ইয়েস্টারডে, ঠিক আছে। ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ বলো তো? একটা জিনিস বলে দেই, যে ইয়েস্টারডের সাথে সম্পর্ক কার জানো? ওয়েন্টে। যাতে ক্লু দিয়ে দিলাম। ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ বলেন?
অনেকে অ্যাডজেক্টিভ বলছো, অ্যাডজেক্টিভ কিন্তু উত্তর না। জোবাইদুল ভুল বলতেছো অনেক কনফিডেন্টলি অনেকবার। অ্যাডভার্ব, এক্স্যাক্টলি। তোমরা অনেকেই অ্যাডভার্ব বলেছো। অ্যাডভার্ব, কারণ আমি বলেই দিয়েছি তো যে ওয়েন্ট এর সাথে সম্পর্ক। ওয়েন্ট কি? ওয়েন্ট একটা ভার্ব। ভার্বের সাথে যার সম্পর্ক মনে রাখবা, প্লেস টাইম ম্যানার, ওই যে এক্সটেনশন গুলো পড়েছি না, প্লেস টাইম ম্যানার, সবগুলোই কি হয়? সবগুলোই আপনাদের অ্যাডভার্ব হয়, ঠিক আছে? এটা কি হবে? অ্যাডভার্ব। দ্য কেক টেস্টস ডেলিশিয়াস, ঠিক আছে, ডেলিশিয়াস। ওকে, ডেলিশিয়াস কোন পার্টস অফ স্পিচ? ডেলিশিয়াস। ওকে। ওকে, দেখেন, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, আপাতত লিখতে হবে না। হোমওয়ার্ক হলো 10টা নাউন লিখবা। নাউন লিখবা বলতে কি বুঝছো? 10টা, এই যে লন্ডন, ঢাকা, এই টাইপ নাউন লিখবা, ঠিক আছে, এক্সাম্পল লিখবা। তারপর 10টা ভার্ব লিখবা, যেমন রাইট, রিড, এই টাইপ, যেগুলো ইউজুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয়। তো 10টা অ্যাডজেক্টিভ লিখবা, যেমন অনেস্ট, হ্যাপি, ইত্যাদি। এভাবে এভাবে 10টি 10টি করে লিখতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে। এবং সিলেবাসটা আমি লিখে দিই তোমাদের। দেখো, সিলেবাস থাকবে, ওয়েট এ মিনিট, আপনাদের লেসন কি বলে, ইউনিট 5টা, সরি, লেসন 5টা আমি অ্যাড করে দিব, ঠিক আছে, তোমাদের সিলেবাসে। এটা কি? লেসন 6। লেসন 4 পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। 5-এ কি বলেছি একটু দেখো, থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। এই সমাজে যারা যারা আমাদের কাজ করে, ঠিক আছে, আমাদের সমাজে অনেকেই আছে যারা কর্মজীবী, যারা বিভিন্ন খেটে খাওয়া মানুষ, তাই না? বিভিন্ন টাইপের ওয়ার্ক প্রফেশন আছে আমাদের সমাজে। সব কিন্তু আমাদের ভালো মতো একটা ধারণা রাখতে হবে সবার সম্পর্কে, এবং সবাইকে রেসপেক্ট করতে হবে। মেইনলি যেটা আমাদের সমাজে, যেমন নিউজ পেপার হকার আছে, আমাদের হসপিটালে নার্সরা চাকরি করেন, তারপরে দেখো ক্লিনাররা আছেন, রিক্সাওয়ালারা আছেন, ওয়েট্রেস বা ওয়েটাররা আছেন, পোস্টম্যান বা ডাক পিয়নরা আছেন। আমরা তাদের সাথে কিভাবে ডিল করব, সব এগুলো নিয়ে মূলত এই তোমাদের অধ্যায়টা। দেখো, বুলবুলের কথা বলা হয়েছে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। শঙ্করের এরিয়াটা মোহাম্মদপুরের ওইদিকে আর কি, ঢাকার। এভরি মর্নিং হি ওয়েকস আপ এট 5 o'clock অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর। সে রাস্তার ধার দিয়ে হেঁটে যায় ময়লা কালেক্ট করতে করতে। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। মেইনলি এই পুরা ইয়াটা বুলবুলের জীবন নিয়ে, সে কি করে সারাদিন। সামটাইমস দ্য বিনস আর ভেরি রটেন, দে স্মেল ব্যাড, বাট বুলবুল ডাজ নট মাইন্ড। ওকে, এই যে বিষয়টা, অর্থাৎ সে তার কাজকে কিন্তু মানে মাইন্ড করে না, যে সে সে কি, সে তো আসলে বাধ্য হয়ে করতে হচ্ছে এই কাজগুলো, তাই না? মানে বুলবুল দেখো, এখানে বুলবুল একবার অসুস্থ ছিল, এই জন্য শঙ্করের মানুষজন কি করেছিল, অনেক বিপাকে পড়ে গিয়েছিল, ঠিক আছে। দে গট পাইলস অফ রাবিশ। পাইলস অফ রাবিশ মানে কি জানো? একদম স্তূপ, ময়লার স্তূপ তার কি হয়ে গেছে, তাদের বাসার সামনে হয়ে গিয়েছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, মানে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। অর্থাৎ মেইনলি তুমি বুঝতে হবে যে এই অধ্যায়টা তোমাকে কেন দিয়েছে। প্রতিটা ওয়ার্ডের অর্থ ভালো মতো খেয়াল করবেন, এবং যেটা করবেন, যে বুঝিয়েছে যে বুলবুলের মতো মানুষরা যদি অসুস্থ থাকে, বুলবুলের মতো মানুষরা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক কঠিন হয়ে পড়ে, ঠিক আছে। মেইনলি এইটা হলো আপনাদের ইয়া। ইংলিশ মার্ক, কত মার্কের এক্সাম হবে একজন জিজ্ঞেস করেছে, 30 মার্কস এক্সাম হবে ইংলিশ। ওকে। ও, এইখানে তেমন কিছু নাই আর, ঠিক আছে। এই যেমন বুলবুল কালেক্ট করা আছে, এখানে টেন্সের ব্যাপারে কিছু বলেছে, টেন্স আমরা তো পড়বো, সমস্যা নেই। মেইনলি বুলবুলের প্যাসেজটাও একটু পড়ে রাখবা, লেসন 1 to 5 পরীক্ষায় থাকবে, ঠিক আছে। আমি বলতেছি আবার, লেসন 1 থেকে 5 পড়বেন সবাই, ঠিক আছে। লেসন 1 থেকে 5 পড়বেন, এবং ওইদিকে পার্টস অফ স্পিচ পর্যন্ত দিকে যাইতেছে না। আচ্ছা, এইদিকে
দেখেন, লেসন 1 থেকে 5, এদিকে সেন্টেন্স থেকে, ঠিক আছে, গ্রামার আমরা কি করেছি, সেন্টেন্স টু অল পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ আসবে না, বাট পার্টস অফ স্পিচ চিনতে পারছো কিনা, সবগুলো ভালো মতো লিখতে পারছো কিনা, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। সো গ্রামার এবং ইংরেজি কি কি আসবে এটা কিন্তু আমি বলে দিলাম আপনাদের। এখন তোমাদেরকে কিছু সুযোগ দিব। এখন যাদের মনে কোনো প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করেন, আপনাদের প্রশ্ন শোনার টাইম আসছে একটু। ওকে, সাহিল, সাহিল প্রথম প্রশ্ন করেন। আচ্ছা স্যার, এটা একটা তেমন কোয়েশ্চেন না, কারণ আমি একটা জিনিস কমপ্লেন করতে চেয়েছিলাম। বলো। স্যার, জয়বাদল নামের ছেলেটা, ও হচ্ছে একটা ওয়ার্ড লিখছিল SYBAU। এটা শোনার পরে আরেকটা ছেলে ওইটা নিয়ে হচ্ছে মানে একটা গালি গালি দিয়েছে। গালিটা বলতে চাচ্ছি না, কারণ গালি দিয়েছে। চ্যাট বক্সে আছে স্যার, অন্যদের জিজ্ঞেস আচ্ছা করে। ঠিক আছে, সাহিল তুমি আমাকে একটু বিস্তারিত আমাকে একটু ইনবক্সে জানিও, ঠিক আছে। আমি এই ব্যাপারে ঠিক আছে অ্যাকশন স্যার। নিব, অবশ্যই অ্যাকশন নিব। সে যেই হোক, যাই করুক, যদি কোনো খারাপ কাজ আসলে করে থাকে, এটা প্রুভ হয়, এবং এই রেকর্ডটা, হ্যাঁ, এই করেছি এই স্যার। যে মিটিংটা, এই মিটিংটা কিন্তু রেকর্ড আছে। কেউ যদি মেসেজ ডিলিট করে বা যাই জি করে, স্যার। এটা কিন্তু ইয়া থাকবে। সো জি তুমি স্যার। আমাকে জানিও, ঠিক আছে সাহিল। জি, ওকে, এটার ঠিক আছে ব্যাপারে স্যার। স্টেপ নেওয়া স্যার হবে। আজকে অনেক ডিস্টার্ব হয়েছে স্যার, অনেক মেসেজ আসছে। ওকে ওয়েট, এবার আগে বলেন যে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, তারপরে আমি বিচার বসাইতেছি পরে, ঠিক আছে। বিচার তো বসবেই। Sir, I have a question. ওকে, হ্যাঁ অহনা বলো, তোমার কি কোয়েশ্চেন আছে Sir, আজকে is টপিক। rubbish countable or uncountable? আবার বলো, ইজ Is rubbish countable or uncountable? আনকাউন্টেবল, ইউ ক্যান নট কাউন্ট রাবিশ, ঠিক আছে। এটা ধরো, কাউন্টেবল নাউন কোনগুলো জানো, যেগুলো তুমি কোন একটা শপে গিয়ে বা দোকানে গিয়ে বলতে পারবা যে মামা আমাকে একটা বা দুইটা ওই জিনিস দেন। তুমি কিন্তু একটা বা দুইটা রাবিশ বলা যায় না, তাই না, তুমি বলতে পারো যে অনেক রাবিশ অথবা কম রাবিশ, ঠিক আছে, এরকম বলা যায়। কিন্তু আবার দেখো, চিনি, সুগার, সুগার কি তুমি বলতে পারবা যে মামা আমাকে একটা চিনি দেন বা দুইটা চিনি দেন? বলা যায় না, তাই না। যেগুলো বলা যায় না এগুলো সব আনকাউন্টেবল। আর যেগুলো বলা যায়, একটা চেয়ার, দুইটা টেবিল, তারপরে ধরো একটা কলম, একটা খাতা, একটা নোটবুক, এগুলো কাউন্টেবল। এটা হলো সবচেয়ে ভালো ট্রিক। দোকানে গিয়ে যেগুলো মামাকে বলা যায় যে মামা আমাকে একটা বা দুইটা দেন, এগুলো হলো কাউন্টেবল, আর যেগুলো বলা যায় না ওগুলো আনকাউন্টেবল। ওকে, বুঝতে পেরেছো না? স্যার আমাদের কি কোনো Yes, sir. এক্সাম হবে? জি, এক্সাম তো অবশ্যই শনিবার, তো সবগুলো সাবজেক্টের এক্সাম হবে তোমাদের, 100 মার্কসের এটা কত এক্সাম। মার্কের? টোটাল 100 মার্কস, ইংলিশ থাকবে 30 মার্কস, ম্যাথ থাকবে 30 মার্কস, আর বাংলা এবং জিকে 20-20। ওকে ও আচ্ছা, ঠিক আছে। ওকে, এগুলো স্যার, এটা এক্সামের ডিটেল সিলেবাস জানিয়ে দেওয়া বলতে হবে, পারবো? সিলেবাস দেওয়া হবে, এক্সামের ব্যাপারে জানিয়ে দেওয়া বড় হবে, বড় এগুলো ছিল। গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে, এগুলা ক্লাসে ইয়া করতে হবে না। নূর বলেন, কি কোয়েশ্চেন ছিল? স্যার ম্যাটেরিয়াল নাউন আর আনকাউন্টেবল আর স্যার কাউন্টেবল এর মধ্যে স্যার পার্থক্য কি? কি আনকাউন্টেবল, কাউন্টেবল তো মাত্র বললাম, তুমি কি শোনো নাই? কাউন্টেবল আর স্যার ম্যাটেরিয়াল নাউন, এই দুইটার ভিতরে পার্থক্য কি? কাউন্টেবল এবং ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হইলো, শোনো, এর দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, আমি তোমাকে বুঝাই। ম্যাটেরিয়াল নাউন নিজে একটা কি, আনকাউন্টেবল নাউন। কারণ ম্যাটেরিয়াল নাউন কোনগুলো বলতো, গোল্ড, সিলভার, আয়রন, এগুলো, তাই না, কোনো কিছু র ম্যাটেরিয়াল টাইপ। এবং এগুলো কি, ম্যাটেরিয়াল নাউন নিজে আনকাউন্টেবল। আর কাউন্টেবল, শোনো, নাউনকে এক পার্সপেক্টিভে 5 ভাগে ভাগ করা হয়েছে, আর গোনা যায় কিনা আরেক পার্সপেক্টিভে 2 ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল, আনকাউন্টেবল। তুমি দুই জাতের জিনিসের কম্পেয়ার করতেছো, বুঝছো। একটা হলো নাউনকে কাজ অনুযায়ী কি কি ভাগে ভাগ করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 5 ভাগে। এই 5 ভাগের মধ্যে তুমি বলতে পারো যে এটার মধ্যে পার্থক্য কি। বাট ম্যাটেরিয়াল তো নাউন তো নিজে একটা আনকাউন্টেবল নাউন, আর এদিকে কাউন্টেবল নাউন, এই দুইটার কোনো পার্থক্য বা তুলনা হয় না, বুঝতে পেরেছো। ধরো আমি বললাম যে কি বলে, তোমার সাথে আমি তোমার একটা সহপাঠীর তুলনা করতে পারি, বাট তোমার সাথে আমি কি তোমার তোমার দাদুর তুলনা করতে পারি বা বাবার তুলনা করতে পারি? দুজনের বয়স আলাদা, দুজন মানুষ আলাদা, তাই না, দুজন ক্যাটাগরি আলাদা। এটা হলো এক্সাম্পল।
এবার বলেন মুতাসিম। স্যার নোটটা কি গ্রুপে পাঠাই দিবেন পিডিএফ করে? নো, ইয়েস, কয়েকটা স্যার আমি যা যা তুলতে পারবেন। লিখেছি, যা যা লিখেছি এবং স্লাইডটা, ঠিক আছে, আমি ধরেন এখানে যা লিখেছি এগুলো প্লাস তোমাদের যে স্লাইডটা ছিল, স্লাইড বলতে ব্ল্যাক স্লাইডটা, এই যে এগুলো, এগুলো কিন্তু তোমরা, আমি হলো ক্লাস ম্যাটেরিয়াল যে গ্রুপটা আছে এখানে দিয়ে দেবো। ওকে ওকে, এবার বলেন নেক্সট কোয়েশ্চেন, টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন কিনা বলেন। দেখি, রূপাইতা, রূপাইতা কোয়েশ্চেন করেন, সমস্যা নাই, এই ক্লাসে চাপ স্যার নেই কারণ এই ক্লাসের পরে কোনো ক্লাস নেই। হ্যাঁ বলো রূপাইতা, বলো। স্যার পরীক্ষায় কি রাইটিং পার্ট আসবে না? রাইটিং পার্ট একটা আসবে, রাইটিং পার্ট আছে, সিলেবাসে লিখে দেয়নি, বাট রাইটিং পার্ট আপনাদের লিখে দেই। রাইটিং পার্ট থাকবে একটা প্যারাগ্রাফ, আমি দেখবো যে তোমাদের লেখা কি রকম, তারপরে এই পরীক্ষায় দেখি তোমাদের লেখার অবস্থা দেখে তারপর আমি প্যারাগ্রাফে একটা ক্লাস নেবো, তোমাদের সমস্যা নাই, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ আসবে, সেটা ধরো 10 মার্কস, ঠিক আছে, বাকি 20 মার্কস আমি ধরো গ্রামার এরিয়া থেকে দিব। ওকে, স্যার আমি বাংলা সিলেবাসটা দিয়ে জিকে দিলে কয় তুমি বুঝবে, মার্কের হবে? সমস্যা নেই। কি কয় মার্কের হবে আদিব? স্যার বাংলা জিকে কয় মার্কের হবে? 20-20 করে, অর্থাৎ 40 টোটাল, বাংলা 20, ও জিকে 20। আচ্ছা, আজকের ক্লাসের প্রশ্ন, রাহা বলেন কি প্রশ্ন? স্যার, হ্যাঁ বলো। আমরা অনলাইনে পরীক্ষাটা কিভাবে দেব? অনলাইনে পরীক্ষা কেমনে দিবা এইটাও একটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। পরীক্ষা রিলেটেড বাদে প্লিজ আজকে ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারণ এই ক্লাসটা কিন্তু 10টা বেজে যাচ্ছে, শেষ করতে অনেকেই ঘুমায় যাবে তোমরা। মাহির বিন হামজা, জি বলেন কি কোয়েশ্চেন? স্যার সিলেবাসটা আমি পাই নাই, আরেকবার বললে ভালো হতো। কি পাও নাই? সিলেবাস? জি সিলেবাস ফর্ম, সিলেবাস তো গ্রুপে দিয়ে দিবে, এটা বললাম, অফিসিয়ালি পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেওয়া হবে। নোটিশ গ্রুপে একটু খেয়াল রাখো, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, তারপরে আমান, আমান বলেন। স্যার কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনও কি পড়তে হবে? কনক্রিট নাউন না, আমি যতটুকু পড়িয়েছি এটুকু সিলেবাস, ঠিক আছে। পরে তো আমরা এগুলো পড়বোই, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, কমন, কালেকটিভ, তারপরে ম্যাটেরিয়াল, কাউন্টেবল, আনকাউন্টেবল সব পড়বো, ঠিক আছে। নাউন অফ মাল্টিটিউড, অনেক কিছু আছে পড়ার, সমস্যা নাই, আমি এগুলো সবই কি কম্প্যাক্ট লাগবে? ভাবে, এগুলো পরবর্তীতে লাগবে কিন্তু, মানে পরবর্তীতে বলতে তোমার পড়তে হবে, ধারণা রাখতে হবে, নাউনের প্রকারভেদ, প্রণয়ের প্রকারভেদ সবগুলাই ধারণা রাখতে হবে পরীক্ষার আগে অ্যাটলিস্ট। তবে এই পরীক্ষায় আমি রাখলাম না, ঠিক আছে, এই পরীক্ষায় তোমাদের টোটাল সবগুলো পার্টস অফ স্পিচ, পরিচিতি কোনটা কি, তারপরে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট, এক্সটেনশন, এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু থাকবে পরীক্ষায়। আর লেসন 1 to 5 এখান থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বইয়ে কিন্তু কোনো ঘাপলা থাকা যাবে না তোমাদের, বইয়ের পড়া একদম A to Z কভার থাকতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন করবে হলো সোয়াইব, সোয়াইব বলেন। যারা কোয়েশ্চেন স্যার করেছে হ্যান্ড রেজ সুরাইয়া করে, হ্যান্ড ডাউন করে দাও। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম। স্যার এখানে সুরাইয়াটা কি? সুরাইয়া নাউন, সুরাইয়া বেগম পুরাটাই নাউন, একজনের নাম, তাই না? স্যার এটা তো আবার বেগমের আগে বসেছে। তো কি পুরাটাই সেজার নামে দরকার, আমার তো পুরো নামটাই এটা, এমন না যে আগেরটা পরেরটাকে মডিফাই করছে, তাই না? এখন ধরো তোমার নাম কি? সোয়াইব, তোমার পুরো নাম কি? মুহিবুল মহসিন সুয়াইব। এখন মুহিব্বুল মহসিন, ঠিক আছে, এই ওয়ার্ডটা কি কোনোভাবে সোয়াইবকে মডিফাই করে? সোয়াইব কেমন, এটা কি তুমি মুহিব্বুল মহসিন শুনলে টের পাও? তুমি কিন্তু পাও না না, স্যার। পুরাটাই একটা। তো এরকমই আর কি বিষয়টা। ওকে, তারপরে জারিন তাসনিম বলেন। স্যার আমাদের পরীক্ষায় যেহেতু ইংলিশে প্যারাগ্রাফ মানে রাইটিং পার্ট আছে, বাংলাতে কি রাইটিং পার্ট থাকবে? বাংলাতেও থাকবে একটা, আমি সিলেবাস দিলে তুমি পিওরলি বুঝে যাবে, ঠিক আছে, পরীক্ষা নিয়ে কোয়েশ্চেন করো না, সিলেবাসটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ওকে, আর গ্রুপে তো কোয়েশ্চেন করতেই পারবা। স্যার আপনি নোটিশ গ্রুপে প্লিজ একটু কাইন্ডলি একটু বিস্তারিত ভাবে একটু বলে দেবেন হ্যাঁ, এই পিডিএফ পরীক্ষার দেওয়া ব্যাপারে। হবে, সিলেবাসের মধ্যে বিস্তারিত সব ক্লিয়ারলি লেখা থাকবে। ওকে, কি কি আসবে না আসবে এগুলো লেখা থাকবে, তাই বলে ভেবো না যে আমি প্রশ্নটা দিয়ে দিব নোটিশ গ্রুপে যে এগুলো জিনিস আসবে, এগুলো হলো প্রিপারেশন, না পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে, প্রশ্ন দিব না কিন্তু। ওকে, যোগ করতেছিলাম, মোস্তফা বলেন। স্যার পরীক্ষার টাইম টাইম কত?
এইটাও জানিয়ে দেওয়া হয় বাবা, পরীক্ষা রিলেটেড কোনো কোয়েশ্চেন কইরো না, থাক ওইটা তুমি বুঝে যাবে, আজকে রাতের মধ্যে জেনে যাবে, ঠিক আছে? আমি জানি তোমরা অনেক কিউরিয়াস। ওকে, তারপরে সিনান বলেন, স্যার লাস্ট আমাদের কোয়েশ্চেন কমপ্লিটেড। স্যার আমাদের কংক্রিট নাউন আর কাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্যটা কি স্যার? এইটাও তুমি সেম জিনিস করেছো, তুমি এই পাঁচটার সাথে কম্পেয়ার করতে পারবে, এই পাঁচটার মধ্যে কম্পেয়ার করতে পারবা। কাউন্টেবল আনকাউন্টেবল তো ওই পাশে। ধরো আমি তোমাদেরকে একটু না বুঝাইলে আসলে না, ধরো একটু ফাঁকা জায়গা করে দেখি, ধরো এই ফাঁকা জায়গাটা নেই একটু, ঠিক আছে? ধরো এই যে নাউন, এই নাউনকে দুইটা পার্সপেক্টিভে ভাগ করা হয়। একটা হলো গণনা, ঠিক আছে, মানে এটাকে গোনা যায় কিনা, আর আরেকটা হলো এটার অর্থ, মানে এটা কিসের নাম, ঠিক আছে, অর্থগত দিক থেকে। এখানে তুমি ভাগ করেছো কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্টে, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু এখানেই শেষ অর্থের দিক থেকে। আর গণনার ক্ষেত্রে দুইটা কি কি বলতো? কাউন্টেবল আর আনকাউন্টেবল, গোনা যায় নাকি গোনা যায় না। এখন তুমি তাই বলে কি ভাবো, তুমি জিনিসটা একটু চিন্তা করো, তুমি কি তাই বলে এই পাশের সাথে একদম এই পাশের সাথে, আচ্ছা এটা হলো অন্য ডকুমেন্ট তো একটু হ্যাং করতেছে, এইটার সাথে তুলনা করতে পারবা? এই দুটো জিনিস তো আলাদা। এখন আমি কি তোমাকে তোমার আব্বুর সাথে তুলনা করব? তুমি কি ধরো তোমার আব্বুর বয়সী, বা তুমি কি চাকরি করো? করো না তো, তাই না? এটা বিষয়টাই এরকম যে কংক্রিট নাউনের সাথে কাউন্টেবল নাউনের তো তুলনা হয় না, কারণ কংক্রিট নাউন যেগুলো আছে এরা তো নিজেরাই কাউন্টেবল নাউন, বুঝা না? ম্যাটেরিয়াল নাউন বাদে, ম্যাটেরিয়াল নাউন বাদে কংক্রিট নাউন যেগুলো আছে, ধরো আমি আমার নামটাও কিন্তু কি বলে, ধরো বয় বললাম, বয় তো কাউন্টেবল, একজন বা দুইজন তিনজন এরকম, কিন্তু এটা কিন্তু কংক্রিট নাউন, মানে একই সাথে একটা জিনিস কংক্রিট নাউনও হতে পারে, কাউন্টেবল নাউনও হতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো এগুলো আমরা পড়বো, সমস্যা নাই, আমরা ক্লাসিফিকেশনে ক্লিয়ার হয়ে যাবো। মানে কংক্রিট নাউন আর এটার কোনো তুলনা হয় না, কারণ একই সাথে একটা নাউন কংক্রিটও হতে পারে, কাউন্টেবলও হতে পারে, বুঝতে পেরেছো? ওকে, আশা করি বুঝতে না পারলেও পরের দিন বুঝে যাবে, কারণ পরের দিন আমরা ক্লাসিফিকেশন নিয়ে পড়বো, সকল পার্টস অফ স্পিচের মোটামুটি একটা ম্যারাথন ক্লাস হবে আমাদের ইংলিশের উপরে। ম্যারাথন ক্লাস মানে নিশ্চয়ই জানো, লম্বা একটা টানা ক্লাস, সেখানে আমরা সকল কিছুর ক্লাসিফিকেশন পড়বো। এটা কিন্তু ক্যারেট কলেজের একটা বড় পোর্শন থাকবে তোমাদের এখান থেকে, যে ক্লাসিফিকেশন পার্টস অফ স্পিচের। ওকে, আশা করি পরীক্ষাগুলো অনেক ভালোভাবে দিবা শনিবারের দিন, এবং পরীক্ষার সিলেবাস। হ্যাঁ বলেন নূর। স্যার আমরা যদি মেইন যে ক্যাডেট কলেজ পরীক্ষা দিব, একদম মেইন, জি, একদম রিটেনে যেটা থাকবে আর কি স্যার, ওইটাতে স্যার হুম, আমার কি নাউন বা পার্টস অফ স্পিচের কোনো সংজ্ঞা টংজ্ঞা প্রশ্ন এরকম আসবে কিছু? জি না, সংজ্ঞা আসে না, এটা আমাদের ভুল ধারণা, আমরা ভুল অনেকে এইসব করি যে আমরা সংজ্ঞা মুখস্থ করতে লাগে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, তারপর কংক্রিট নাউন কাকে বলে, খুবই ভুল একটা অ্যাপ্রোচ। তোমার মেনলি চিনতে হবে, তোমার মেনলি কনসেপ্টটা বুঝতে হবে এবং আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা নাউন, এটা কংক্রিট নাউন, এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কনসেপ্টটা কি, এই বিষয়গুলো এভাবে স্মার্টলি পড়তে হবে, বুঝছো? তুমি যদি বিষয়টা জানো, তুমি যদি সংজ্ঞা লিখতে দেয় তুমি লিখে দিয়ে আসতে পারবা, কিন্তু সংজ্ঞা মুখস্থ করতে চাই তোমার একদম জান বের হয়ে যাবে, সংজ্ঞা মুখস্থ করা কখনোই দরকার নাই। ওকে, মানে স্যার শুধু আইডেন্টিফাই করব? জি, আইডেন্টিফিকেশন এবং বুঝবা, মেনলি বুঝে বুঝে পড়বে, এটা সর্বোচ্চ বড় সাজেশন। প্রতিটা টপিক তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। ওকে ওকে, ফাতিন কি কিছু বলতে চাও? স্যার জি, জুলকার নাইন কিছু বলতে চাচ্ছেন? এইচডব্লিউ নেবেন না? এইচডব্লিউ দিব, এইচডব্লিউ অলরেডি দিয়েছি, আমি ছবি দিয়ে দিচ্ছি সকলের গ্রুপে, ঠিক আছে? এইচডব্লিউ স্যার এর কালকে এইচডব্লিউ টা এফএআর গ্রুপে দেন নাই সবাই? সবাইকে গ্রুপে দিয়েছেন? Yes, স্যার। গ্রুপে দিয়ে দিবে সবাই, দেখবা যে তোমরা তো অনেকেই গ্রুপে দিয়েছো, বাকিরা কেন দাও নাই? ওকে, আজকে ক্লাসটা, জি ক্লাস শেষ, 10টা বেজে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ক্লাসটা আজকে শেষ করে দিব। পরীক্ষার জন্য শুভকামনা থাকলো তোমাদের, আর যদি এরপরে কিছু না বুঝে থাকেন গ্রুপে জানাবেন কোশ্চেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করবো। তাও যদি রিপ্লাই না পাও আমাকে পার্সোনালি জানাতে পারো, ঠিক আছে? আসসালামু Okay, আলাইকুম everyone, স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।